গল্পখাদকের আড্ডায় আপনাদের সকলকে স্বাগত। এখানে বাংলা গল্পের গুণমুগ্ধ খাদকদের উন্নত মানের ও সুস্বাদু গল্প পরিবেশন করা হয়। নানা পদের মধ্যে কিছু ভয়, কিছু রহস্য, থাকে তন্ত্রমন্ত্রের সুগন্ধি, আবার কখনো ব্যথা তো কখনো প্রেম। গল্পখাদকদের জন্য আজকের নিবেদন রোমাঞ্চকর একটি গল্প, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের রাক্ষসগণ। বিপত্নিক হবার অল্পদিন পরেই সুরেশ সলিমপুর স্টেশনে বদলি হয়ে গেল। মাঠের মধ্যে ছোট্ট স্টেশন, নিকটে লোকজনের বাস খুবই কম। রেলের কোয়ার্টারে বড়বাবু পুত্র পরিবার নিয়ে বসবাস করেন। কিছু দূরে একটা ছাত্রবৃত্তি স্কুল আছে। তার শিক্ষকগণ স্কুলের নিকটেই একটা বড় আটচালা ঘরে মেস করে থাকেন। এছাড়া একটাও বসতি নেই। বিকেলে ট্রেনখানা রওনা করে দিয়েই সুরেশ স্কুল মাস্টারের মেসের বাসায় তাস খেলার আড্ডায় যায়। সন্ধ্যা 7টার সময় ডাউন যাত্রীগাড়ি আসবার পূর্ব পর্যন্ত সেইখানেই থাকে। পরে খানিকক্ষণ স্টেশনের কাজকর্ম করবার পর রাত্রি 9:30টার শেষ গাড়ি রওনা করেই নিজের কোয়ার্টারে ছোট্ট ঘরটিতে ফিরে আসে। তারপর ওবেলার রাখা বাসি রুটি তরকারি খাওয়ার পরে সারাদিনের কর্মক্লান্ত শরীরটাকে নিঃসঙ্গ শয্যায় লুটিয়ে দিয়ে আপন মনে কত কথা ভাবে। ব্রাঞ্চ লাইনের স্টেশন, রাত্রে আর ট্রেন নেই। জানালার বাইরে খোলা আকাশটা নক্ষত্র ভরা। একটা মাদার গাছের ডালপালা গরাদের গায়ে এসে ঠেকেছে। মনে পড়ে মৃত্যুর পূর্বে নলিনী তার হাত নিজের দুখানি রোগজীর্ণ দুর্বল হাতের মধ্যে নিয়ে হাসি মুখে বলেছিল, আমার একটা কথা রাখবে লক্ষ্মীটি? ফের বিয়ে করো, কথা রাখবে? ঠিক বলো। সে নলিনীর মুখে হাত চাপা দিয়ে বলেছিল, ছি ছি, ওসব কথা কি বলতে আছে? তুমি সেরে উঠবে দেখো। ডাক্তারবাবু তো বলেছেন পূর্ণিমাটা কেটে গেলে তবেই পথ্যি দেবেন। ওরকম কথা তুলো না, মা ভয় পেয়ে শেষে আবার কান্নাকাটি করবেন। সে পূর্ণিমা আর কাটেনি। কর্মভাররত নিরানন্দ প্রবাসের দিনগুলিতে নলিনীর এই স্মৃতি মাঝে মাঝে কাজের ফাঁকে ফাঁকে সুরেশের অন্যমনস্ক মুহূর্তগুলি মধুর রসে ভরিয়ে দিত। নিশীথে ফোটা রজনীগন্ধার মিঠা মৃদু সুবাসের মতো, বিশেষ করে এই সব রাত্রে যখন সে একা। মাঘ মাসের সকালবেলা, এইমাত্র স্টেশন থেকে এসে রাত্রে বসেছে। একটি 15-16 বছরের অপরিচিতা মেয়ে একখানা থালা হাতে ঘরে ঢুকে লাজুক সুরে বলল, মা পাঠিয়ে দিলেন। সুরেশ হঠাৎ বড় সন্ত্রস্ত হয়ে উঠল। কি করা উচিত ঠিক করতে না পেরে তাড়াতাড়ি তরকারির বাটি থেকে তরকারি নামিয়ে সেগুলো খালি করে দেবার চেষ্টায় একটা অনর্থক ব্যস্ততার আমদানি করে বসল। এবং সে মেয়েটি মৃদু হেসে বলল, বাটি এখন থাক, রেখে দিন আপনি, ঝি এসে নিয়ে যাবে খন। শুধু থালাখানা উঠিয়ে নিয়ে সে চলে গেল। সুরেশ ভাবল, বড়বাবুর বাসা থেকে এসেছে। তাই বটে, কিন্তু বড়বাবুর নিজের মেয়ে সে নয়। এতদিন এই মেয়েটিকে কখনো দেখেওনি, কিন্তু বেশ শান্ত মুখখানি। মাসখানেক কেটে গেল। ব্রাঞ্চ লাইনের স্টেশনে ছোটবাবুর জীবন সকাল সন্ধ্যা একঘেয়ে একরঙা ছবির মতো বৈচিত্র্যহীনভাবে কেটে চলেছে। সেই মেয়েটি আরও কয়েকবার নানা কাজে সুরেশের বাসায় যাতায়াত করেছে। মেয়েটি বড়বাবুর ভাগী নেই, মা নেই, বাপ পদ্মার ওপারে কোন এক স্টেশনে চাকরি করে। সম্প্রতি মামার বাড়ি এসেছে বেড়াতে। মামিমাকে মা বলেই ডাকে। এসব খবর সুরেশ ক্রমে ক্রমে জানতে পারে। একদিন কি কাজে মেয়েটি এলো। সুরেশ কথায় কথায় বলল, রেনু, পানগুলো আজ কতদিন ধরে পড়ে রয়েছে, সাজানোর অভাবে খাওয়াই হয় না। গোটা কতক সেজে রেখে যাবে,
রেনু অমনি পান সাজাতে বসে গেল। নিপুণ হাতে একরাশ পান সাজানো শেষ করে সে তাগিদ দিয়ে কলঙ্ক ধরা অপরিষ্কার কাঁসার ডিবেটা সুরেশের বাক্সের কোণ থেকে বার করে নিয়ে সেটা খানিকক্ষণ বসে বসে বালি দিয়ে মেজে ঝকঝকে করে তুলল। বিছানার ধারে পানে ভর্তি ডিবেটা রেখে দিয়ে হাসি মুখে বলল, 2 আনা পয়সা দিন তো আমাকে। কেন বলো তো? বউ মারা গিয়ে সন্ন্যাসী হয়েছেন বুঝি? না মশলা, না একটু এলাচ দারচিনি, শুধু ধানের চাল দিয়ে পান সাজা। পয়সা দিন, আমি ভজুয়া পয়েন্টসম্যানকে দিয়ে আনিয়ে রাখবো বাজার থেকে। এক একদিন তার কোটটার পকেট থেকে ময়লা রুমালখানা কিংবা বালিশের তোয়ালেখানাকে সাবান দিয়ে ধুয়ে রৌদ্রে দড়ির টানায় মেলে দিয়ে চলে গিয়েছে। ট্রেন পাস করে বাসায় ফিরে এসে সে দেখতে পায়। তারপর উপরি উপরি দিন কয়েকশো অদৃশ্য সেবাহস্তের সন্ধান আর পাওয়া যায় না। হঠাৎ অপ্রত্যাশিতভাবে একদিন চোখে পড়ে ঘরের তক্তপোষের নিচে তার ছোট পাথর বাটিতে এক বাটি বেলের শরবত কে সযত্নে ঢাকা দিয়ে রেখে গিয়েছে। স্কুল মাস্টারদের মেসের বাসায় তাস খেলার ফাঁকে ফাঁকে সে অন্যমনস্ক হয়ে পড়ে। টিকিট বিক্রির জানালায় পয়সা গুনে দিতে ভুল হয়। নির্জন শয্যা প্রান্তের সাথী সেই মাদার গাছটার অন্ধকার ডালপালার সীমারেখা আরও অদ্ভুত অদৃষ্টপূর্ব মনে হয়। ঝি পাচির মা সেদিন অত্যন্ত বেলায় কাজ করতে এলো। কৈফিয়তে সুরে বলল, একটু বেলা হয়ে গেল বাবু, এই দুপুরের গাড়িতেই রেনু দিদি এবার চলে যাবে কি না, তাই সকাল সকাল বড়বাবুদের পাট চুকিয়ে তবে আসছি। সুরেশ যেন আকাশ থেকে পড়ল। বলল, রেনু আজ চলে যাবে? কই তা তো, কেন আজ কেন? আমি তো কিছু জানি না। কথাটা বলেই সে নিজের ভুল বুঝতে পেরে চুপ করে রইল। পরের বাড়ির মেয়ে, তার সঙ্গে তো পরামর্শ করে মেয়েটির যাতায়াত ধার্য হবে না। যায় যাক না, তার কি আসে যায়। পাচির মা বলল, নিজের বাপের কাছে চলে যাবে। বাপ সেখানে বিয়ে সম্বন্ধ করেছে কি না, তাই মেয়ে দেখতে আসবে। গেলেই বাঁচে, যে মামি খাটিয়ে খাটিয়ে মুখে রক্ত উঠিয়ে মারে, না একটু যত্ন না একটু আত্মি। 12টার ডাউন ট্রেন আসবার বেশি আর দেরি নেই। সুরেশ এইমাত্র খেয়ে উঠে পান মুখে দিয়ে কোট পরছে। রেনু বাসার সদর দরজা পার করে এসে উঠোনে এসে ঢুকল। একটু যেন ইতস্তত করে পরে ঘরে ঢুকে বলল, আমার একটা সেফটি পিন সেদিন কি এখানে ফেলে গিয়েছি? সুন্দর করে চুল বাঁধা, পরনে খয়েরি রঙের জমির ওপর প্লেন জরির কাজ করা ছেলে মানুষের মতো শাড়ি, গলায় সরু চেনহার, একরাশ ঘন কৃষ্ণ চুলে ভরা শান্ত মুখ। সুরেশ বলল, তুমি আজ চলে যাবে রেনু? কই সে কথা তো জানি না। এই 12টার গাড়িতেই বুঝি? রেনু এ কোণে ও কোণে কি যেন খুঁজছিল। বলল, আবার এই কাচের গ্লাসটা সোজা করে বসিয়ে রেখেছেন? একটা ভেঙেছেন যে এমনি করে সেদিন। হ্যাঁ, আমি তো এই গাড়িতেই যাব। একটা সেফটি পিন দেখেছেন কোথাও? কোন প্রশ্নটির উত্তর সুরেশ আগে দেবে ভেবে ঠিক করবার আগেই রেনু বলে উঠল, না, সে পাওয়া যাবে না। আচ্ছা, আমি যাই, গাড়ি এলো বলে। কথা শেষ করেই হঠাৎ সুরেশের পায়ের কাছে উপুর হয়ে প্রণাম করে উঠে শান্ত নত মুখে সদর দরজা পার হয়ে সে চলে গেল। পূর্বেও ঘরে কেউ ছিল না, এখনো কেউ নেই। তবুও সন্ধ্যার ট্রেনখানা পাস করে দিয়ে বাসায় ফিরে এসে সুরেশের মনে হলো সব খালি, কেউ কোথাও নেই। ঘরের আসবাবপত্র সব যেন শূন্যতায় ভরে আছে। মাসখানেক পরে বড়বাবু সুরেশের কাছে এক অভাবনীয় প্রস্তাব উত্থাপিত করলেন। সে তার ভগ্নিপতির স্বঘর, বিশেষত রেনু মেয়েটিকে অবশ্যই দেখেছে। সংক্ষেপে রেনুর সঙ্গে তার বিবাহের প্রস্তাব। প্রথমে সুরেশের কথাটা যেন বিশ্বাস করতে ইচ্ছে হলো না, কিন্তু পরে সে চুপ করে রইল। বড়বাবু প্রবীণ ব্যক্তি,
সুরেশের বয়স হবে 23। সুতরাং বড়বাবু সুরেশের সঙ্গে এ বিষয়ে এর বেশি আর কোনো কথাবার্তা আবশ্যক দেখালেন না। তার কাছে ঠিকানা জেনে নিয়ে তার জ্যাঠামশাইকে পত্র দিলেন। বিবাহের যোগাযোগ ও অন্যান্য কথাবার্তা চলতে লাগল। ইতিমধ্যে সুরেশের জ্যাঠামশাই রেনুর বাপের কর্মস্থানে পাত্রী দেখে এসে সুরেশকে ও বড়বাবুকে জানালেন। হ্যাঁ, পাত্রী সুন্দর, তাদের খুব পছন্দ হয়েছে। সামনের মাসেই শুভ কাজ সম্পন্ন হয়, এই তার ইচ্ছা। কিন্তু শীঘ্রই একটু গোল বেঁধে গেল। উভয়েরই ঠিকুজি কোষ্ঠী মেলাতে গিয়ে দেখা গেল মেয়ের রাক্ষসগণ। মিলনের বহু বাধা, নক্ষত্রেরা সব তির্যক গতিতে অবস্থান করেছেন। বিবাহ অসম্ভব। সুরেশের বিধবা মা কেঁদে বললেন তার ছেলের নরগণ, তিনি কখনোই এ পাত্রীর সঙ্গে ছেলের বিয়ে দেবেন না। জ্যাঠামশাইও সম্মতি দিতে পারলেন না। তবে খুব দুঃখিত হলেন, কারণ মেয়েটিকে তার ভারী ভালো লেগেছিল। সুরেশ বাড়িতে চিঠিপত্র দেওয়া একেবারে বন্ধ করে দিল। তবে তার স্বগ্রামস্থ কোনো বন্ধুকে লিখিত পত্রের সংবাদে বাড়ির সকলে জানতে পারল যে সে খুব শীঘ্রই গেরুয়া ধারণ করে রামকৃষ্ণ মঠে যোগ দেবে। সুরেশের মা দেশ থেকে রেলের বাসায় এসে পড়লেন, নানা মতে বোঝালেন, কান্নাকাটিও কম করলেন না। পাচিরমার মুখে রেনু ও সুরেশের পূর্ব পরিচয়ের সব কথা শুনে বললেন, কোথাকার এক রাক্ষসী, সে আমার ছেলেকে ফাঁদ পেতে ধরেছিল। তোর বিয়ে হয় না হোক, এমনি বেঁচে থাক, দরকার নেই আমার ছেলের বউয়ের সেবায়, এইসব ইত্যাদি ইত্যাদি। শেষমেশ বিবাহ হলো না। বিবাহ ভাঙবার পর থেকে বড়বাবুর বাসার সঙ্গে সুরেশের সদ্ভাবও আর তেমন রইল না। বড়বাবু আর ভালো করে কথাই বলেন না। বছর ঘুরতে না ঘুরতেই সুরেশের অন্যত্র বিবাহ হয়ে গেল। অবস্থাপন্ন ঘরের সুন্দরী মেয়ে, নাম আভাবতী, বেশ নম্র, লাজুক। সুরেশ বিবাহের অল্পদিন পরেই নববধূকে রেলের বাসায় নিয়ে এলো, মাদার গাছের তলাটার সেই ছোট্ট বাসাটিতে। তারপর তারা দুজনে যে সুখের নীড় বাঁধল, সুরেশের তা কত সীমাহীন নির্জন রাত্রির স্বপ্ন। শেষ পর্যন্ত সুরেশেরও মনে হলো ভালোই হয়েছে সে বিয়েটা না হয়ে। গণকের কথা একেবারে উড়িয়ে দেবার জিনিস তো আর নয়। ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন। ইতিমধ্যে আরও দুটো খবর সে পেয়েছে। রেনুর বিবাহ কোনো রকমে হয়ে গিয়েছে এবং বিবাহের কিছুদিন পরেই রেনুর বাবা কলেরায় মারা গিয়েছেন। আরও 1 বছর কাটল। আভাবতী শুধু যে দেখতে সুন্দরী তা নয়, তার আয়পয়ও যে সে খুব ভালো, সে প্রমাণও শীঘ্রই উপস্থিত হল। সুরেশ বিখ্যাত পাটের ব্যবসায় গঞ্জ রসুলপুর স্টেশনের অস্থায়ী চার্জ পেয়ে বদলির হুকুম তালিম করবার জন্যে প্রস্তুত হল। মাইনেও বেড়ে গেল। যাবার দিন ক্রমেই নিকটে এসে গেল। স্কুল মাস্টারেরা মেসের বাসায় তাকে এক বিদায় ভোজে নিমন্ত্রণ করে আকণ্ঠ খিচুড়ি ও ইলিশ মাছ ভাজা খাওয়ালেন। সে চলে যাওয়াতে যে সলিমপুরের বিশেষ ক্ষতির কারণ ঘটল, এ সম্বন্ধে নিমন্ত্রিত ব্যক্তিগণের কারও দুমত দেখা গেল না। রওনা হওয়ার পূর্বদিন সারা বিকেল ধরে জিনিসপত্র গোছানো হলো। আভাবতী ভারী গোছালো মেয়ে। সন্ধ্যার আগেই সব জিনিস বাঁধা ঠিক হয়ে গেল। মায় ট্রাঙ্ক বন্ধ করার আগে স্বামীর আয়না চিরুনি, পানের ডিবেটি সকলের ওপরে রাখা পর্যন্ত পাছে বা কখনো পথে দরকার পড়ে। সকাল 9:30টার ডাউন যাত্রী গাড়ি স্টেশনে এসে লাগলো। ছোট্ট স্টেশন, বেশিক্ষণ গাড়ি দাঁড়ায় না। যাত্রীর দল কে কার ঘাড়ে পড়ে এই রকম অবস্থায় ওঠানামা চলছে। সুরেশ স্টেশনের কুলিদের সাহায্যে মালপত্র ওঠানোর ব্যবস্থা করে দিয়ে স্ত্রীকে মেয়ে কামরায় তুলে দিতে গেল। মেয়ে গাড়ির সামনে প্ল্যাটফর্মের কৃষ্ণচূড়া গাছটার তলায় এইমাত্র একটি অল্প বয়সী মেয়ে গাড়ি থেকে নেমে দাঁড়িয়ে সম্ভবত
মালপত্র নামাবার অপেক্ষা করছে, সঙ্গে একজন প্রৌঢ়া। একটা ছোট্ট ট্রাঙ্ক ও একটা বড় বোচকা নিকটে নামালো। সুরেশ হঠাৎ থমকে দাঁড়িয়ে গেল। আরও একবার ভালো করে চেয়ে দেখল। না, তার ভুল হয়নি, ঠিকই দেখেছে সে। সরু পার ধুতি পরা, হাত খালি, মাথায় আদরুক্ষ চুল, বিধবা বেশে রেনু। সুরেশ সেখানে আর দাঁড়িয়ে থাকতে পারল না। দিশেহারা ভাবে এসে নিজের গাড়িতে উঠল। রেনু সম্ভবত তাকে দেখেনি, তার চোখ অন্যদিকে ফেরানো ছিল। সুরেশের সারা শরীর দিয়ে কি যেন একটা ঝাঁজ বেরোচ্ছিল। নিজের কতকটা অজ্ঞাতসারে তার মনে হলো, কি বেঁচেই গিয়েছি। মার কথা যদি না শুনতাম, রাক্ষসীর ফাঁদই তো বটে, আটকে ছিল তো পা আরেকটু হলেই এই ফাঁদে। তার আরও মনে হলো, বড়বাবু এ খবর পূর্বেই জানতেন, কিন্তু প্রচার হতে না দিয়ে গোপন রেখেছিলেন। তারপর কখন গার্ড হুইসেল দিয়েছে, কখন গাড়ি চলেছে, এসব তার আর খেয়াল নেই। কৃষ্ণচূড়া গাছের সামনে আসতে সে দেখল প্ল্যাটফর্মের পূর্ব দিকে তারের বেড়ার ওপারকার খিলান বসানো পাকা ধাপ ডিঙিয়ে আগে মালপত্র হাতে ভজুয়া পয়েন্টসম্যান, পেছনে প্রৌঢ়াটি ও সর্বশেষে নম্রমুখী রেনু বড়বাবুর কোয়ার্টারের দিকে চলেছে। হঠাৎ সুরেশের মনে দূর সম্পর্কিত সহানুভূতিশূন্য এক আত্মীয়ের দ্বারস্থ এই পিতৃমাতৃহীনা নিরপরাধ অভাগিনী বালিকাটির ছবিটি সম্পূর্ণ অন্যভাবে ফিরে এলো। কার অপরাধে এই প্রস্ফুট মুকুল প্রথম বসন্তের দিনে তার জীবনের আনন্দদ্বীপটি নির্বাপিত হয়ে গেল চিরদিনের মতো? দ্রুতগামী ট্রেনের জানলা দিয়ে মুখ বাড়িয়ে সে আর একবার চেয়ে দেখল। রাক্ষসগণের মেয়ে ততক্ষণে বড়বাবু সদর দরজায় পৌঁছে দাঁড়িয়ে আছে। দরজা তখন খোলা হয়নি, বোধহয় ভজুয়া কাউকে ডাকতে গিয়ে থাকবে। পদবৃদ্ধিজনিত কিছুক্ষণ পূর্বের সেই আনন্দ সুরেশ মনের মধ্যে আর খুঁজে পেল না। বোধহয় এই নিরানন্দের কারণটাও সেই রাক্ষসগণ মেয়েটি রেনু। আপনারা শুনছিলেন সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কলমে গল্প রাক্ষসগণ। বাংলায় রোমাঞ্চকর গল্প শোনার জন্য এই প্রচেষ্টাটিকে লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, শেয়ার করতে ভুলবেন না আপনার গল্প পিপাসু বন্ধুদের। অনেক ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদের এবং বাংলা সাহিত্যের এই অসাধারণ গল্পটিকে দেওয়ার জন্য।